হাই, দিস ইজ মাজহার রাকিব ফ্রম ফার্স্ট লার্ন ইংলিশ। আজকে আমি হোয়াই নোবেল ম্যাটার্স একটা বিখ্যাত এসে এটি নিয়ে আলোচনা করব, আর এটি লিখেছেন ডি.এইচ. লরেন্স। সো আজকের ভিডিওতে আমি ট্রাই করবো এটা সামারিটি নিয়ে আলোচনা করার, আর এটি অনেকটাই ইজি ওয়ার্ডে লিখে। আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, তাহলে পুরোপুরি তোমরা বুঝতে পারবা। সো আমরা দেরি না করে এই ভিডিওটি শুরু করি। সো আমরা শুরুতে আহ, এটার ইন্ট্রোডাকশন একটু দেখে নেই। যেমন হোয়াই নোবেল ম্যাটার্স বাই লরেন্স, published in 1936 after the death of Lawrence, whose full name was David Herbert Lawrence, was a renowned English novelist, poet, and essayist. তো এই যে ডি.এইচ. লরেন্স, তার পুরো নাম হচ্ছে ডেভিড হার্বার্ট লরেন্স, এবং তিনি ছিলেন একজন বিখ্যাত নোবেলিস্ট, সেই সাথে পোয়েট এবং অ্যাসেইস্ট। তার মৃত্যুর পর 1936 সালে এটি প্রথম প্রকাশিত হয়। He establishes the superiority of the novel and the novelist over the saint, the person, the scientist, the philosopher, and the poet of his famous essay Why Nobel Matters. এই বিখ্যাত অ্যাসেটিতে এই ডি.এইচ. লরেন্স তিনি কি করেছেন? তিনি নোবেল এবং নোবেলিস্টকে, যে অন্যান্য বিষয়গুলো আছে, যেমন একজন সায়েন্টিস্ট, ফিলোসফার, পোয়েট, এইসব বিষয় থেকে একজন নোবেলিস্টকে, আবার একটা নোবেলকে আহ, উপরে স্থান দিয়েছেন তিনি। সো এটার মূল বিষয়টা এটাই হচ্ছে, এখানে তিনি অন্যান্য সাবজেক্ট থেকে এই নোবেলটাকে সবকিছুর উপরে স্থান দিয়েছেন। সো কেন দিয়েছেন, কি কারণে দিয়েছেন, এটাই এখানে মূলত তিনি আহ, আলোচনা করেছেন। সো এখানে তিনি শুরুতে একটা টপিক এনেছেন, সেটা হচ্ছে বিং অ্যালাইভ। ওটা জীবিত বিষয়বস্তু বা জীবিত হওয়ার যেই গুরুত্ব, এটা নিয়ে একটা আলোচনা। তো জীবিত, যেমন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য অ্যাসে দ্য রাইটার হাইলাইটস ওয়ান টপিক হুইচ ইজ বিং অ্যালাইভ। তো শুরুতেই তিনি বিং অ্যালাইভ বা জীবিত মানুষ, আহ, এই বিষয়টাকে কিন্তু একটু হাইলাইট করেছেন এখানে। হি অ্যাপ্রিসিয়েটেড এভরি পার্ট অ্যান্ড পার্টিকেল অফ এ লিভিং পার্সন অ্যান্ড অপোজ opposed giving too much importance to ideas, philosophy, soul and mind. তো তিনি এখানে কি করেছেন, একজন লিভিং পার্সন, একজন জীবিত মানুষের প্রত্যেকটা পার্টকে কিন্তু তিনি এখানে আহ, খুব ইম্পর্টেন্স দিয়েছেন এখানে। আর অপরদিকে তিনি আইডিয়া, ফিলোসফি, সোল, মাইন্ড, এগুলাকে ওটার থেকে কিছুটা কম গুরুত্ব দিয়েছেন। হি also criticized the idea that the human body is merely a shell in which the human mind, heart, and soul reside. তো তিনি আরেকটা বিষয়কেও ক্রিটিসাইজ করেন। যিনি বলেন যে হিউম্যান যে বডিটা রয়েছে, এটা মূলত একটা শেল বা এটা একটা কাভারের মতো মাত্র, এটার ভিতরে থাকে মানুষের সোল, হার্ট, মাইন্ড, এইসব বিষয়। তো এখানে তিনি বডি থেকেও কিন্তু বডিটার মধ্যে যে প্রাণ থাকতে হবে, জীবন থাকতে হবে, এই বিষয়টাকে এখানে বেশি তিনি গুরুত্ব দিয়েছেন। সো অ্যাকর্ডিং টু হিম, লাইফ এক্সটেন্ডস ফ্রম দ্য ডিপস অফ দ্য হিউম্যান মাইন্ড টু দ্য ফিঙ্গার টিপস। তো তিনি এখানে তার মতে এই লাইফটা মূলত মানুষের হিউম্যান মাইন্ডের গভীর থেকে এটা একবার আঙ্গুলের ডগা পর্যন্ত এটা বিস্তৃত থাকে, এই বিষয়টা তিনি এখানে বলেছেন। হাউএভার, ইভেন দ্য ইনঅ্যানিমেট অবজেক্ট পেন ইজ নট এ লাইফ বাট নিডস এ লিভিং হ্যান্ড টু অ্যাড লাইফ টু দ্য ওয়ার্ক ডান বাই ইট। তো এখানে বলেছেন নির্জীব একটা পেন বা একটা কলম, তো এটা তো জীবন থাকে না, কিন্তু এটা কখন কাজে লাগে, যখন একটা জীবিত হাত, অর্থাৎ একটা জীবন্ত মানুষের হাত যখন এটি ব্যবহার করে, এই কলম দিয়ে যখন কিছু লিখা হয়, অর্থাৎ লিখতে অবশ্যই একটা জীবিত হাত লাগবে, একটা জীবিত মানুষের হাত লাগবে। সো তখনই কিন্তু এটা একটা কাজে ব্যবহার হবে, এই পেনটা। সো এখানে এটাই বোঝানো হচ্ছে যে যদি কোনো নির্জীব কোনো বস্তুও থাকে, সেটাকে কাজে লাগানো সম্ভব হবে একজন জীবিত মানুষের দ্বারা। সো এখানে জীবন্ত থাকাটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। হি অলসো কম্পেয়ার্স দ্য মোলস ইন দ্য স্কিন অ্যান্ড ব্লাড অফ দ্য হিউম্যান বডি টু দ্য মাইন্ড দ্যাট কন্ট্রোলস দ্যাম অ্যান্ড কলস দ্যাম ইকুয়ালি অ্যালাইভ। সেই সাথে মানুষের স্কিনে থাকা তিল এবং সেই সাথে হিউম্যান বডির ব্লাড,
এগুলাকে কম্পেয়ার করেছেন মনের সাথে, মাইন্ডের সাথে, এবং আহ, তিনি বলেন যে মন এই সব বিষয়কে কন্ট্রোল করতে পারে এবং এই বিষয়টা ইকুয়ালি অ্যালাইভ, তিনি এটা বলেছেন এখানে। দেন তিনি আবার নোবেলিস্ট এবং ম্যান অফ রিলিজিয়ন, একজন ধার্মিক বা আহ, ধর্মের সাথে এখানে তিনি নোবেলিস্ট বা নোবেলকে এখানে কম্পেয়ার করেছেন। যেমন রিলিজিয়ন ডিপেন্ডস অন দ্য থিওরি অফ দ্য সোল অ্যান্ড লাইফ আফটার ডেথ, বাট দ্য নোবেলিস্ট অনলি থিংস অ্যাবাউট দ্য প্রেজেন্ট মোমেন্ট অ্যান্ড দ্য লাইফ টু দ্য প্রেজেন্ট টাইম। তো এখানে বলেছেন রিলিজিয়নটা মেনলি এটা সোলের বা আত্মার যে থিওরি বা মৃত্যুর পরবর্তী যে বিষয়গুলা, ওই বিষয়ের যে ইম্পর্টেন্স রয়েছে ওগুলা নিয়ে মেনলি এটা আলোচনা করে, বা এটার বিষয়বস্তু হচ্ছে ওগুলা। আর অপরদিকে একজন নোবেলিস্ট থিঙ্ক করে কি, যে প্রেজেন্ট সময়টা কিভাবে পার করা যায়, বা প্রেজেন্ট সময় বা প্রেজেন্ট যে মোমেন্টটা, এগুলার আলোচনা থাকে একটা নোবেলের মধ্যে। সো একটা নোবেলিস্ট মূলত এগুলা নিয়ে আলোচনা করে। দ্য সেন্টস হু আর প্রিসার্স অফ হেভেন, হেল অ্যান্ড আফটার লাইফ, they always give importance to the life after death and talk about soul in heaven. তো এখানে বলছে যে ধর্মগুরু বা ধর্মযাজক যারা, তারা মূলত হেভেন নিয়ে আলোচনা করে। তারা হেভেন, হেল, আফটার লাইফ মানে জীবনের পরবর্তী যে সময়টা, ডেথের পরবর্তী যে সময়টা, এগুলা নিয়ে তাদের আলোচনা থাকে। তারা ওগুলাই আহ, দেখে, এবং তারা মূলত মৃত্যুর পরবর্তী যে সময়টা আছে ওটাকে বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকে, এবং তারা টক অ্যাবাউট সোলস ইন হ্যাভেন, হ্যাভেনে থাকা আত্মা বা হ্যাভেনের সোলগুলা নিয়ে তাদের আলোচনা থাকে। দে টিচ পিপল হাউ টু ইকুয়ার salvation of the soul after death to enjoy everlasting peace and happiness in paradise। এবং তারা মানুষদেরকে এটা শিক্ষা দেয় যে কিভাবে আহ, নিজেকে পরিশুদ্ধ করে মৃত্যুর পরবর্তী সময় যে একটা ইটার্নাল লাইফ থাকে ওটা কিভাবে আমরা লিড করতে পারবো, ওটাতে কিভাবে আমরা হেভেনে আমরা কিভাবে যেতে পারবো, এবং সেখানে আমরা কিভাবে হ্যাপিলি সেখানে আমরা আমাদের টাইমটা এনজয় করতে পারবো, এবং সেটার জন্য আমাদেরকে এই জীবনে কি কি করতে হবে আহ, সেটা তারা আলোচনা করেন, মানুষদেরকে শিক্ষা দেন একজন ধর্মগুরু। To them, body is like an empty bottle which is shaken off after death. The years drink up the wine, and at last threw the bottle away. The years drink up the wine, and at last threw the bottle away. The body, of course, being the bottle. তো এখানে মূলত হিউম্যান বডিকে তাদের কাছে মনে হয় হিউম্যান বডি হচ্ছে একটা এমটি বোতলের মতো, এবং যেটা কিনা যখন একটা সময় ফুরিয়ে যায় এবং একটা সময় যখন মৃত্যু হয় তখন আহ, এই পানি যেমন আহ, বোতল থেকে ফেলে দিলে আর বোতলের কোনো কাজ থাকে না, তেমন একটা বডি থেকে যখন প্রাণ চলে যায় তখন ওই বডির কোনো কাজ থাকে না বা কাজে লাগে না, এগুলা বুঝাচ্ছেন এখানে। সো অর্থাৎ এই যে একজন সেন্টস বা একজন পায়াস পার্সন, এগুলা জীবনকে হয়তো গুরুত্ব দিচ্ছে না, বাট জীবনের পরবর্তী বিষয়গুলো গুলা নিয়ে খুব বেশি তারা গুরুত্ব দিচ্ছেন। সো এখানে তিনি ডিএইচ লরেন্স তিনি এখানে এটা বলে নোবেলিস্টের সাথে একজন পায়াস পার্সনের বা একজন ধর্মগুরুর এখানে তিনি কম্পেয়ার করেছেন এগুলোর মাধ্যমে। দেন তিনি একজন নোবেলিস্টের সাথে একজন ফিলোসোফারের কম্পেয়ার করেছেন। যেমন লরেন্স আর্গুস দ্যাট দ্য ফিলোসোফার ফাইন্ড ইট ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট দ্য ভ্যালু অফ দ্য লিভিং ম্যান। তো জীবন্ত মানুষের ভ্যালু সম্পর্কে তার ধারণা বা তার ধারণাগুলা কিছুটা ডিফিকাল্ট থাকে একজন ফিলোসোফারের কাছে। তো এটা লরেন্সের মতে আর কি। তো টু এ ফিলোসোফার থটস অ্যান্ড আইডিয়াজ আর ভেরি ইম্পর্টেন্ট, অন দ্য আদার হ্যান্ড দ্য নোবেলিস্ট portrays all dimension of a man or woman alive। তো অপরদিকে অর্থাৎ একজন ফিলোসোফারের কাছে থটস, আইডিয়া এই বিষয়গুলো খুব বেশি গুরুত্ব পায়। অপরদিকে একজন নোবেলিস্ট এই একটা ম্যান এবং ওম্যানের এই জীবিত হওয়ার বিষয়টাকে পোট্রে করে। অ্যাকর্ডিং টু লজিক, এ সাবজেক্ট দ্যাট ডিলস উইথ এ লিভিং থিং
is obviously better than the subject that deals with a dead item or abstract idea. তো একটা সাবজেক্ট যেটা কিনা লিভিং যে থিংস গুলা অর্থাৎ জীবন্ত বিষয়গুলা নিয়ে যেগুলা আলোচনা করে বা ডিল করে, এগুলো অবশ্যই যে বিষয়গুলা ডেড আইটেম নিয়ে বা এবস্ট্রাক্ট আইডিয়া নিয়ে আলোচনা করে ওগুলা থেকে বেটার, তিনি এটা বলেছেন এখানে। অর্থাৎ এনি আইডিয়া ইজ মিনিংলেস আনটিল ইট ইজ অ্যাকসেপ্টেড অ্যান্ড আন্ডারস্টুড বাই এ লিভিং পারসন। আবার এখানে তিনি বলছেন সব আইডিয়াই মিনিংলেস যতক্ষণ না পর্যন্ত এটা একটা মানুষের দ্বারা, এটা একটা জীবন্ত মানুষের মাধ্যমে এটা অ্যাকসেপ্টেড হয়, অথবা এটা জীবন্ত কোনো মানুষ এটা না বুঝে পর্যন্তই কিন্তু এটা একটা মিনিংলেস আইডিয়াই কিন্তু থেকে যায়। সো আইডিয়াগুলার ভ্যালু হওয়ার জন্য অবশ্যই একজন জীবন্ত মানুষকেই কিন্তু এগুলা বুঝতে হবে, এটা বোঝাচ্ছে এখানে। ইট হ্যাজ নো লাইফ অফ ইটস ওন, সো দ্য লিভিং পার্সন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য লাইফলেস আইডিয়া। আর এই কারণে একজন লিভিং পার্সন বা একজন জীবন্ত ব্যক্তি অবশ্যই লাইফলেস আইডিয়া থেকে অনেক বেশি বেটার, এটা এখানে বলেছেন। নভেলিস্ট অ্যান্ড সায়েন্টিস্ট, তো এখানে তিনি আরও একটা এক্সাম্পল এনেছেন, কম্প্যারিজন এনেছেন। যেমন সায়েন্টিস্ট ডু নট ভ্যালু লিভিং বিংস অ্যান্ড প্রিফার to analyze the motionless dead under their microscope. To a scientist, a human being is the sum of its various parts or organs like the heart, liver, etc. But a novelist believes that it is possible to create an advanced living being with all these part of an organism. তো এখানে যেটা তিনি বলতে চেয়েছেন, যেমন একজন সায়েন্টিস্ট লিভিং যেই বিষয়বস্তুগুলো আছে, জীবন্ত বিষয়গুলোর প্রতি অতটা গুরুত্ব দেয় না। তিনি বরং কি করে, তিনি তিনি তার গবেষণা চালিয়ে যান এই যে মোশনলেস যেই ডেড বডিগুলো আছে ওগুলার উপর তার গবেষণা চলে, যেগুলা মাইক্রোস্কোপসের নিচে থাকে। অর্থাৎ এখানে তিনি ডেড বডিকে বুঝিয়েছেন, কারণ তারা ডেড বডি নিয়ে নাড়াচাড়া করে, এই বিষয়টা বলেছেন। যারা একজন সায়েন্টিস্ট ওদের কথা বলছেন। টু এ সায়েন্টিস্ট এ হিউম্যান বিং ইজ দ্য সাম অফ ইটস ভেরিয়াস পার্টস। অর্থাৎ আবার সায়েন্টিস্টের কাছে হিউম্যান বিং হচ্ছে কি, অনেকগুলা পার্টসের অনেকগুলা অর্গানের একটা সাম। But a novelist believes that it is possible to create an advanced living being with all these parts of an organism. আর একজন নভেলিস্ট মনে করেন কি, এই যে বিভিন্ন পার্টস এবং অর্গান রয়েছে এগুলোর দ্বারাই কিন্তু একটা লিভিং বা একটা জীবন্ত বস্তু, জীবন্ত মানুষ ক্রিয়েট হতে পারে এই বিষয়গুলো দিয়ে, যেটা কিনা একজন সায়েন্টিস্টের কাছে সামান্য অঙ্ক মাত্র, আর সেগুলাই কিন্তু একজন নোবেলিস্টের কাছে অনেক কিছু। সে এগুলাকে এই লিভিং পার্সন বা লিভিং বিংসকে অনেক বেশি এখানে ইম্পর্টেন্স দিচ্ছেন। দেন লরেন্সের আলোচনার মধ্যে তিনি অবশ্যই নোবেলকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। আমরা এখানে আমাদের সামারিতে এটার ইম্পর্টেন্সটা একটু দেখব। নাও লরেন্স ডিসক্রাইবস দ্য ইম্পর্টেন্স অফ এ নোবেল। তো এখন তিনি এখানে লরেন্স নোবেলের ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করেন। অ্যাকর্ডিং টু হিম এ নোবেল ইজ এ উইন্ডো টু লাইফ, আর লাইফের একটা উইন্ডো হিসেবে নোবেলকে দেখেন তিনি। বাট এনি নোবেল অর বুক ইজ অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ থটস আনটিল it is read by a human being. He says that the novel is more important than any other book because it is more impactful and influential. তো তিনি আরো এই বিষয় সম্পর্কে বলেন যে একটা নোবেল অন্যান্য বইয়ের সাথে বই থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিকজ এটা মানুষের জীবনে অনেক বেশি ইমপ্যাক্ট ফেলে, অনেক বেশি ইনফ্লুয়েন্স করে মানুষের জীবনকে। তো এই কারণে অন্যান্য বই থেকেও কিন্তু এই নোবেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, দ্য আইডিয়ালস অফ প্লেটো মেক্স দ্য আইডিয়া বিং ইন এ ম্যান ট্রেম্বল। তো এখানে এক্সাম্পল হিসেবে তিনি প্লেটো যে মানুষকে আদর্শ কিভাবে হবে এটার যে কথা বলেছেন, এই বিষয়টাকেও তিনি এখানে টেনে এনেছেন। এবং একইভাবে সারমনস অর্থাৎ ধর্মের যে স্পিচগুলা, এটাও মানুষের একটা
পার্টকে, একটা জীবিত মানুষের একটা পার্টকে প্রভাবিত করতে পারে। বাট এ নোবেল ইজ ক্যাপাবল অফ শেকিং দ্য হোল অফ এ ম্যান অ্যালাইভ। কিন্তু একটা নোবেল কি করে মানুষের হোল লাইফটাকেই নাড়িয়ে তুলতে পারে, এইরকম একটা কথা বলছেন এখানে। ইন দিস রিগার্ড লরেন্স কলস দ্য বাইবেল এ গ্রেট কনফিউজড নোবেল। আবার এই সব কিছু বিবেচনা করে এই লরেন্স বাইবেলকে একটা গ্রেট কনফিউজড নোবেল হিসেবে আখ্যায়িত করেছেন। অল ইটস ক্যারেক্টার্স আদম, ইভ, সারাই, আব্রাহাম, ইসাক আর নাথিং বাট এ ম্যান অ্যালাইভ। আর বাইবেলের যে ক্যারেক্টারগুলো আছে এই সবগুলোই ক্যারেক্টার কিন্তু জীবন্ত ক্যারেক্টার। ফর এক্সাম্পল, ফর লরেন্স দ্য বাইবেল, হোমার, শেক্সপিয়ার আর অল গ্রেট নোবেলস বিকজ দে কমিউনিকেট টু দ্য রিডার। এবং তিনি এখানে বাইবেল, হোমার, শেক্সপিয়ার সব কিছুকে একটা গ্রেট নোবেলের সাথে কিন্তু আহ, তুলনা করেছেন এবং বলেছেন যে এগুলা মানুষের সাথে কমিউনিকেট করতে পারে। Lawrence believes that a novel can provide an exciting story and diverse characters that make it strong and dynamic. এবং লরেন্স সেই সাথে বলেন যে একটা নোবেল একটা এক্সাইটিং স্টোরি প্রোভাইড করতে পারে, সেই সাথে সে যেই ক্যারেক্টারগুলা দিবে এটাতে, এগুলা আরো বেশি এই নোবেলটাকে স্ট্রং এবং ডাইনামিক করে তুলতে পারে। থ্রু দিস ক্যারেক্টার্স ডিফারেন্ট এসপেক্ট অফ পিপল ক্যান বি হাইলাইটেড। আর এই যে ক্যারেক্টারগুলা একটা নোবেলের মধ্যে যে ক্যারেক্টারগুলা থাকে এগুলা দিয়ে মানুষের এক একটা সাইড বা এক একটা দিককে হাইলাইট করা যেতে পারে। অ্যান্ড ইট শোজ দ্য ট্রু রিফ্লেকশন অফ পিপল। আর এই বিষয়গুলো দিয়ে একটা নোবেলের বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু একটা মানুষের ট্রু রিফ্লেকশন করা সম্ভব হয়। হি বিলিভস দ্যাট এ হিউম্যান বিং নিডস অ্যান্ড পারপাস টু বি অ্যালাইভ। আর তিনি এটাও বিশ্বাস করেন যে হিউম্যান বিং, হি বিলিভস দ্যাট এ হিউম্যান বিং নিডস অ্যান্ড পারপাস টু বি অ্যালাইভ। অ্যান এইমলেস পার্সন ইজ লাইক এ ডেড ম্যান। আর একজন এইমলেস পার্সন হচ্ছে একটা ডেড ম্যানের মতো। লাভ, কম্পানিয়নশিপ, ওয়েলথ, পাওয়ার এটসেট্রা আর অল রিজন ফর এ ম্যান টু অ্যালাইভ। দেন কনক্লুশনে আমরা দেখি, টু সাম আপ, লরেন্স প্লেসেস দ্য নোবেল ইন দ্য highest position among different branches of knowledge such as science, philosophy, the Bible, etc., because it can inspire and help one develop an instinct for living and acquire the fullness of life. শেষে এটা বলা যায় যে তিনি অন্যান্য যে ব্রাঞ্চগুলো আছে যেমন ফিলোসফি, সায়েন্স, বাইবেল সব কিছুর উপরে তিনি এই নোবেলকে স্থান দিয়েছেন। দ্য বুক ইজ এ দ্য নোবেল ইজ এ বুক দ্যাট ক্যান মোল্ড দ্য লাইফ অফ এ হোল ম্যান অ্যান্ড দ্যাট ইজ হোয়াই দ্য নোবেল ম্যাটার্স। এবং তিনি এটা বলেন যে এই একটা নোবেল এটা এমন একটা বুক যেটা কি করে মানুষের পুরো জীবনকে প্রভাবিত করতে পারে, পুরো জীবনে এটার একটা হেল্প থাকতে পারে, ইম্প্যাক্ট থাকতে পারে। সো এই বিষয়টাকে তিনি এখানে তুলে ধরেছেন। সো এই কারণে একটা নোবেলকে মানুষের জীবনে এটা ম্যাটার করে, এই জন্য বলা হচ্ছে দ্যাটস হোয়াই দ্য নোবেল ম্যাটার্স। তো এটা হচ্ছে মূলত এই অ্যাসিটি সামারি। আর এই অ্যাসিটি বা আমাদের যে ক্রিটিসিজমের সাবজেক্টটা রয়েছে ফোর্থ ইয়ারে, এটা সম্পর্কে যদি তোমরা আরো ডিটেলস জানতে চাও তাহলে আমাদের কোর্সটি নিয়ে নিতে পারো। ওখানে আমরা কোশ্চেন ওয়াইজ এটার আলোচনা করেছি এবং সেটাতে প্রত্যেকটা কোশ্চেনে এক্সপ্লেন করা হয়েছে, ভিডিওগুলো রেকর্ডেড থাকবে আমাদের কোর্সে। আর এটা কিন্তু আমাদের হ্যান্ড নোট থেকেই করা, আমাদের সবগুলা কিন্তু ইজি ওয়ার্ডে লেখারই ট্রাই করা হয়েছে। আর আর এটা ন্যাশনাল এবং 7 কলেজের আলাদা আলাদা সিলেবাসই করা। সো তোমরা নিয়ে নিতে পারো দেরি না করে এখনই। আর আশা করি তোমরা ভালো একটা মার্কস পাবে এটা ফলো করতে পারলে। আশা করি তোমাদের ভিডিওটা থেকেও তোমরা উপকার পেয়েছো। আর আই হোপ তোমরা আমাদের কোর্সটাও আরো ডিটেলস জানার জন্য নিয়ে নিবা। আর ওটাতে প্রত্যেকটা কোশ্চেন ওয়াইজ যে ভিডিও রয়েছে ওগুলা তোমরা দেখবা। আশা করি আরো ভালো একটা মার্কস তোমরা পেয়ে যাবা। সো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে কি নিয়ে তোমরা ভিডিও চাও সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সো টেক কেয়ার, টেক লাভ, টাটা।